চন্দ্রনাথের পিতৃশ্রাদ্ধের ঠিক পূর্বের দিন কি একটা কথা লইয়া তাহার খুড়া মণিশঙ্কর মুখোপাধ্যায়ের সহিত তাহার মনান্তর হইয়া গেল। তাহার ফল এই হইল যে পরদিন মণিশঙ্কর উপস্থিত থাকিয়া তাহার অগ্রজের পারলৌকিক সমস্ত কাজের তত্ত্বাবধান করিলেন, কিন্তু এক বিন্দু আহার্য স্পর্শ করিলেন না, কিংবা নিজের বাটির কাহাকেও স্পর্শ করিতে দিলেন না। ব্রাহ্মণ ভোজনান্তে চন্দ্রনাথ করজোরে কহিল, কাকা, দোষ করি, অপরাধ করি, আপনি আমার পিতৃতুল্য, আমি আপনার ছেলের মতো, এবার মার্জনা করুন। পিতৃতুল্য মণিশঙ্কর উত্তরে বলিলেন, বাবা, তোমরা কলকাতায় থেকে BA-MA পাশ করে বিদ্বান ও বুদ্ধিমান হয়েছ, আমরা কিন্তু সেকেলে মূর্খ, আমাদের সঙ্গে তোমাদের মিশ খাবে না। এই দেখো না কেন, শাস্ত্রকারেরাই বলেছেন, যেমন গোড়া কেটে আগায় জল ঢালা। শাস্ত্রোক্ত বচনটির সহিত আধুনিক পণ্ডিত ও সেকেলে মূর্খের ঘনিষ্ঠ সম্বন্ধ না থাকিলেও মণিশঙ্কর যে নিজের মনের ভাবটা প্রকাশ করিয়াছিলেন, চন্দ্রনাথ তাহা বুঝিয়া মনে মনে প্রতিজ্ঞা করিল, খুড়ার সহিত আর সে কোনো সম্বন্ধ রাখিবে না। আর পিতার জীবদ্দশাতেও দুই সহোদরের মধ্যে হৃদ্যতা ছিল না, কিন্তু আহার ব্যবহারটা ছিল। এখন সেইটা বন্ধ হইল। চন্দ্রনাথের পিতা যথেষ্ট ধনসম্পত্তি রাখিয়া গিয়াছেন, কিন্তু বাটিতে আত্মীয় স্বজন কেহ নাই, শুধু এক অপুত্র মাতুল এবং দ্বিতীয় পক্ষের মাতুলানি। সমস্ত বাড়িটা যখন বড় ফাঁকা ঠেকিল, চন্দ্রনাথ তখন বাটির গোমস্তাকে ডাকিয়া কহিল, সরকার মশাই, আমি কিছুদিনের জন্য বিদেশ যাব, আপনি বিষয় সম্পত্তি যেমন দেখছিলেন তেমনি দেখবেন, আমার ফিরে আসতে বোধ করি বিলম্ব হবে। মাতুল ব্রজকিশোর তাহাতে আপত্তি প্রকাশ করিয়া কহিলেন, এখন তোমার কোথাও গিয়ে কাজ নেই, তোমার মন খারাপ হয়ে আছে, এ সময় বাটিতে থাকাই উচিত। চন্দ্রনাথ তাহা শুনিল না। বিষয় সম্পত্তির সমুদয় ভার সরকার মশাইয়ের উপর দিয়া এবং বসত বাটির ভার ব্রজকিশোরের উপর দিয়া অতি সামান্যভাবেই সে বিদেশ যাত্রা করিল। যাইবার সময় একজন ভৃত্যকে সঙ্গে লইল না। ব্রজকিশোরকে নিভৃতে ডাকিয়া তাহার স্ত্রী হরকালী বলিল, একটা কাজ করলে হয় না? ব্রজকিশোর জিজ্ঞাসা করিলেন, কি কাজ? এই যে বিদেশ গেল, একটা কিছু লিখে না কেন? মানুষ কখন কি হয় কিছুই বলা যায় না। যদি বিদেশে ভালো মন্দ হঠাৎ কিছু হয়ে যায়, তখন তুমি দাঁড়াবে কোথায়? ব্রজকিশোর কানে আঙুল দিয়া জিভ কাটিয়া কহিলেন, ছি ছি, এমন কথা মুখে এনো না। হরকালী রাগ করিয়া কহিল, তুমি বোকা, তাই মুখে আনতে হয়েছে, যদি সে আনা হতে আমাকে মুখে আনতে হতো না। কিন্তু কথাটা যে ঠিক তাহা ব্রজকিশোর স্ত্রীর কৃপায় 2-4 দিনেই বুঝিতে পারিলেন। তখন পরিতাপ করিতে লাগিলেন। 1 বৎসর চন্দ্রনাথ নানা স্থানে একা ভ্রমণ করিয়া বেড়াইল। তাহার পর গয়ায় আসিয়া স্বর্গীয় পিতৃদেবের 7 বাৎসরিক পিণ্ডদান করিল, কিন্তু তাহার বাটি ফিরিয়া যাইবার ইচ্ছা হইল না। মনে করিল, কিছুদিন কাশীতে অতিবাহিত করিয়া যাহা হয় করিবে। কাশীতে মুখোপাধ্যায় বংশের পাণ্ডা হরিদয়াল ঘোষাল। চন্দ্রনাথ একদিন দ্বীপ্রহরে একটি ক্যাম্বিসের ব্যাগ হাতে লইয়া তাহার বাটিতে আসিয়া উপস্থিত হইল। কাশী চন্দ্রনাথের অপরিচিত নহে, ইতিপূর্বে কয়েকবার সে পিতার সহিত এখানে আসিয়াছিল। হরিদয়ালও তাহাকে বিলক্ষণ চিনিতেন। অকস্মাৎ তাহার এরূপ আগমনে তিনি কিছু বিস্মিত হইলেন। উপরের একটা ঘর চন্দ্রনাথের জন্য নির্দিষ্ট হইল, এবং ইহাই স্থির হইল যে চন্দ্রনাথের যতদিন ইচ্ছা তিনি এইখানেই থাকিবেন। এ কক্ষের একটা জানালা দিয়া ভিতরের রন্ধনশালার কিয়দংশ দেখা যাইত। চন্দ্রনাথ আগ্রহের সহিত অনেক সময় এই দিকে তাকিয়া থাকিত। রন্ধন সামগ্রীর উপরেই যে আগ্রহ তাহা নহে, তবে রন্ধনকারিণীকে দেখিতে বড় ভালো লাগিত। বিধবা সুন্দরী, কিন্তু মুখখানি যেন দুঃখের আগুনে দগ্ধ হইয়া গেছে। যৌবন আছে কি গিয়াছে সেও যেন আর চোখে পড়িতে চাহে না।
তিনি আপন মনে আপনার কাজ করিয়া যান। নিকটে কেবল একটি 10 বর্ষীয়া বালিকা রন্ধনের জোগাড় করিয়া দিতে থাকে। চন্দ্রনাথ অতৃপ্ত নয়নে তাহাই দেখে। কিছুদিন তিনি চন্দ্রনাথের সম্মুখে বাহির হইলেন না। আহার্য সামগ্রী ধরিয়া দিয়া সরিয়া যাইতেন, কিন্তু ক্রমশ বাহির হইতে লাগিলেন। একে তো চন্দ্রনাথ বয়সে ছোট, তাহাতে এক স্থানে অধিক দিন ধরিয়া থাকিলে একটা আত্মীয় ভাব আসিয়া পড়ে। তখন তিনি চন্দ্রনাথকে খাওয়াইতে বসিতেন, জননীর মতো কাছে বসিয়া যত্নপূর্বক আহার করাইতেন। আপনার জননীর কথা চন্দ্রনাথের স্মরণ হয় না। চিরদিন মাতৃহীন চন্দ্রনাথ পিতার নিকট লালিত পালিত হইয়াছিল। পিতা সে কত স্থান কত পূর্ণ রাখিয়াছিলেন সত্য, কিন্তু এরূপ কোমল স্নেহ তথায় ছিল না। পিতার মৃত্যুতে চন্দ্রনাথের বুকের যে অংশটা খালি পড়িয়াছিল, শুধু তাহাই পূর্ণ হইয়া আসিতে লাগিল তাহা নয়, অভিনব মাতৃস্নেহ রসে তাহাকে অভিভূত করিয়া ফেলিতে লাগিল। একদিন চন্দ্রনাথ হরিদয়ালকে জিজ্ঞাসা করিল, আপনার নিজের বলিতে কেহ তো নাই বলিয়াই জানি, কিন্তু ইনি কে? হরিদয়াল কহিলেন, ইনি বামুন ঠাকুরন। কোনো আত্মীয়? না। তবে এদের কোথায় পেলেন? হরিদয়াল কহিলেন, সে অনেক কথা, তবে সংক্ষেপে বলতে হলে ইনি প্রায় 3 বছর হলো স্বামী এবং ওই মেয়েটিকে নিয়ে তীর্থ করতে আসেন। কাশীতে স্বামীর মৃত্যু হয়। দেশেও এমন কোনো আত্মীয় নেই যে ফিরে যান। তারপর তো দেখছ। আপনি পেলেন কি রূপে? মণিকর্ণিকার ঘাটের কাছে মেয়েটি ভিক্ষে করছিল। চন্দ্রনাথ একটু চিন্তা করিয়া কহিল, কোথায় বাড়ি জানেন কি? ঠিক জানি না, নবদ্বীপের নিকট কোনো একটা গ্রামে। 2 দিন পরে আহারে বসিয়া চন্দ্রনাথ বামুন ঠাকুরের মুখের পানে চাহিয়া সহসা জিজ্ঞাসা করিল, আপনারা কোন শ্রেণী? বামুন ঠাকুরনের মুখখানি বিবর্ণ হইয়া গেল। এ প্রশ্নের হেতু তিনি বুঝিলেন, কিন্তু যেন শুনিতে পান নাই, এইভাবে তাড়াতাড়ি দাঁড়াইয়া বলিলেন, যাই দুধ আনি গে। দুধের জন্য অত তাড়াতাড়ি ছিল না। ভাবিবার জন্য তিনি একেবারে রন্ধনশালায় আসিয়া উপস্থিত হইলেন। সেখানে কন্যা সূর্যবালা হাতা করিয়া দুধ ঢালিতেছিল। জননীর বিবর্ণ মুখ লক্ষ্য করিল না। জননী কন্যার মুখপানে একবার চাহিলেন, দুধের বাটি হাতে লইয়া একবার দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মনে মনে কহিলেন, হে দিন দুঃখীর প্রতিপালক, হে অন্তর্যামী, তুমি আমাকে মার্জনা করো। তাহার পর দুধের বাটি আনিয়া নিকটে রাখিয়া উপবেশন করিলেন। চন্দ্রনাথ পুনরায় সেই প্রশ্ন করিল। একটি একটি করিয়া সমস্ত কথা জানিয়া লইয়া চন্দ্রনাথ অবশেষে জিজ্ঞাসা করিল, আপনি বাড়ি যান না কেন? সেখানে কি কেউ নেই? খেতে দেয় এমন কেউ নেই। চন্দ্রনাথ মুখ নিচু করিয়া কিছুক্ষণ ভাবিয়া কহিল, আপনার একটি কন্যা আছে, তার বিবাহ কি রূপে দেবেন? বামুন ঠাকুরন দীর্ঘ নিঃশ্বাস চাপিয়া ধীরে ধীরে বলিলেন, বিশ্বেশ্বর জানেন। আহার প্রায় শেষ হইয়া আসিল। চন্দ্রনাথ মুখ তুলিয়া চাহিয়া বলিল, ভালো করে আপনার মেয়েটিকে কখনো দেখিনি। হরিদয়াল বলে খুব শান্তশিষ্ট, দেখতে সুশ্রী কি? বামুন ঠাকুরন ঈষৎ হাসিয়া প্রকাশ্যে কহিলেন, আমি মায়ের চক্ষুকে বিশ্বাস নেই বাবা, তবে সৌর্য বোধ করি কুৎসিত নয়। কিন্তু মনে মনে বলিলেন, কাশীতে কত লোক আসে যায়, কিন্তু এত রূপ তো কারো দেখিনি। ইহার 3-4 দিন পরে একদিন প্রভাতে চন্দ্রনাথ বেশ করিয়া সূর্যকে দেখিয়া লইল। মনে হইল, এত রূপ আর জগতে নাই। রান্নাঘরে বসিয়া সূর্য তরকারি কুটিতেছিল। সেখানে অপর কেহ ছিল না। জননী গঙ্গা স্নানে গিয়াছিলেন এবং হরিদয়াল যথানিয়মে যাত্রীর অন্বেষণে বাহির হইয়াছিলেন। চন্দ্রনাথ নিকটে আসিয়া দাঁড়াইল, ডাকিল, সূর্য। সূর্য চমকিত হইল, জড়সড় হইয়া বলিল, আজ্ঞে।
তুমি রাঁধতে পারো? সূর্য মাথা নাড়িয়া কইল, পারি। কি কি রাঁধতে শিখেছ? সূর্য চুপ করিয়া রহিল, কেননা পরিচয় দিতে হইলে অনেক কথা কহিতে হয়। চন্দ্রনাথ মনের ভাবটা বুঝিতে পারিল, তাই অন্য প্রশ্ন করিল, তোমার মা ও তুমি দুইজনেই এখানে কাজ করো? সূর্য ঘাড় নাড়িয়া বলিল, করি। তুমি কত মাইনে পাও? মা পান, আমি পাই নে, আমি শুধু খেতে পাই। খেতে পেলেই তুমি কাজ করো? সূর্য চুপ করিয়া রহিল। চন্দ্রনাথ কহিল, মনে করো আমি যদি খেতে দিই, তাহলে আমারও কাজ করো? সূর্য ধীরে ধীরে বলিল, মাকে জিজ্ঞাসা করব। তাই করো। সেদিন চন্দ্রনাথ হরিদয়াল ঠাকুরকে দু একটা কথা জিজ্ঞাসা করিয়া বাটিতে সরকার মশাইকে এইরূপ পত্র লিখিল, আমি কাশীতে আছি, এই মাসের মধ্যেই বিবাহ করিব স্থির করিয়াছি। মাতুল মহাশয়কে এ কথা বলিবেন, এবং আপনি কিছু অর্থ অলঙ্কার এবং প্রয়োজনীয় দ্রব্যাদি লইয়া শীঘ্র আসিবেন। সেই মাসেই চন্দ্রনাথ সূর্যকে বিবাহ করিল। তাহার পর বাড়ি যাইবার সময় আসিল। সূর্য কাঁদিয়া বলিল, মার কি হবে? আমাদের সঙ্গে যাবেন। কথাটা বামুন ঠাকুরনের কানে গেল। তিনি কন্যা সূর্যকে নিভৃতে ডাকিয়া বলিলেন, সূর্য, যেখানে গিয়ে তুই আমার কথা মাঝে মাঝে মনে করিস, সেখানে গিয়ে তুই আমার কথা মাঝে মাঝে মনে করিস, কিন্তু আমার নাম কখনো মনে আনিস না, মুখে আনিস না। যতদিন বাঁচব কাশী ছেড়ে কোথাও যাব না। তবে যদি কখনো তোমাদের এই অঞ্চলে আসা হয়, তাহলে আবার দেখা হতে পারে। সূর্য কাঁদিতে লাগিল। জননী তাহার মুখে অঞ্চল দিয়া কান্না নিবারণ করিলেন এবং গম্ভীর হইয়া কহিলেন, বাছা, সব জেনে শুনে কি কাঁদতে আছে? কন্যা জননীর কোলের ভিতর মুখ লুকাইয়া ডাকিল, মা। তা হোক, মায়ের জন্য যদি মাকে ভুলতে হয়, সেই তো মাতৃভক্তি, মা। চন্দ্রনাথ অনুরোধ করিলেও তিনি ইহাই বলিলেন, কাশী ছাড়িয়া তিনি আর কোথাও যাইতে পারিবেন না। চন্দ্রনাথ বলিল, একান্ত যদি অন্যত্র না যাবেন, তবে অন্তত স্বাধীনভাবে কাশীতে বাস করুন। বামুন ঠাকুরন তাহা অস্বীকার করিয়া বলিলেন, হরিদয়াল ঠাকুর আমাকে মেয়ের মতো যত্ন করেন এবং নিতান্ত দুঃসময়ে আশ্রয় দিয়েছিলেন। আমিও তাকে পিতার মতো ভক্তি করি, তাকে কিছুতেই ত্যাগ করতে পারব না। চন্দ্রনাথ বুঝিল দুঃখিনীর আত্মসম্ভ্রম বোধ আছে। সাধ করিয়া তিনি কাহারও দয়ার পাত্রী হইবেন না। কাজেই তখন শুধু সূর্যকে লইয়া চন্দ্রনাথ বাটি ফিরিয়া আসিল। এখানে আসিয়া সূর্য দেখিল প্রকাণ্ড বাড়ি, কত গৃহসজ্জা, কত আসবাব, তাহার আর বিস্ময়ের অবধি রহিল না। সে মনে মনে ভাবিল, কি অনুগ্রহ, কত দয়া। চন্দ্রনাথ বালিকাবধূকে আদর করিয়া কহিল, বাড়িঘর সব দেখলে? মনে ধরেছে তো? সূর্য অত্যন্ত কুণ্ঠিত হইয়া আঁচলে মুখ লুকাইয়া মাথা নাড়িল। চন্দ্রনাথের স্ত্রীর কথা বুঝিতে চাহে নাই। চন্দ্রনাথ স্ত্রীর মনের কথা বুঝিতে চাহে নাই, প্রত্যুত্তরে কণ্ঠস্বর শুনিতে চাহিয়াছিল। তাই দু হাতে সূর্যর মুখখানি তুলিয়া ধরিয়া কহিল, কি বলো, মনে ধরেছে তো? লজ্জায় সূর্যের মুখ আরক্ত হইয়া গেল, কিন্তু স্বামীর পুনঃ পুনঃ প্রশ্নে কোনরূপে সে বলিয়া ফেলিল, সব তোমার। চন্দ্রনাথ হাসিয়া কথাটা একটু ফিরাইয়া বলিল, হ্যাঁ, সব তোমার। তাহার পর কতদিন অতিবাহিত হইয়া গেল। সূর্য বড় হইয়াছে, স্বামীকে সে কত যত্ন করিতে শিখিয়াছে। চন্দ্রনাথ বুঝিতে পারে যে সে কথা কহিবার পূর্বেই সূর্য তাহার মনের কথা বুঝিয়া লয়। কিন্তু সে যদি শুধু দাসী হইত, তাহা হইলে সমস্ত বিশ্ব খুঁজিয়াও চন্দ্রনাথ এমন আরেকটি দাসী পাইত না। কিন্তু শুধু দাসীর জন্যই কেহ বিবাহ করে না। স্ত্রীর নিকট আরও কিছুর আশা রাখে। মনে হয় দাসীর আচরণের সহিত স্ত্রীর আচরণটি সর্বতোভাবে মিলিয়া না গেলেই ভালো হয়। সূর্যর ব্যবহার বড় নিরীহ,
সূর্যর ব্যবহার বড় নিরীহ, বড় মধুর, কিন্তু দাম্পত্যের সুনিবিড় পরিপূর্ণ সুখ কিছুতেই যেন গড়িয়া তুলিতে পারিল না। তাই এমন মিলনে এত আদর যত্নেও উভয়ের মধ্যে একটা দূরত্ব, একটা অন্তরাল কিছুতেই সরিতে চাহিল না। একদিন সে সূর্যকে হঠাৎ বলিল, তুমি এত ভয়ে ভয়ে থাকো কেন? আমি কি কোনো দুর্ব্যবহার করি? সূর্য মনে মনে ভাবিল, এ কথার উত্তর কি তুমি নিজে জানো না? তাহার পর ভাবিল, তুমি দেবতা, কত উচ্চ, কত মহৎ, আর আমি? সে তুমি আজও জানো না। তুমি আমার প্রতিপালক, আমি শুধু তোমার আশ্রিতা। তুমি দাতা, আমি ভিখারিণী। তাহার সমস্ত হৃদয় কৃতজ্ঞতায় পরিপূর্ণ, তাই ভালোবাসা মাথা ঠেলিয়া উপরে উঠিতে পারে না। অন্তঃসলীলা ফল্গুর মতো নিঃশব্দে ধীরে ধীরে হৃদয়ের অন্তরতম প্রদেশে লুকাইয়া বহিতে থাকে, উচ্ছৃঙ্খল হইতে পায় না। তেমনি অবিশ্রাম বহিতে লাগিল, কিন্তু চন্দ্রনাথ তাহার সন্ধান পাইল না। অতি বড় দুর্ভাগারা যেমন জীবনের মাঝে ভগবানকে খুঁজিয়া পায় না, কিন্তু আজ অকস্মাৎ উজ্জ্বল দীপালোকে যখন সে দেখিতে পাইল পদ্মের মতো ডাগর সূর্যর চক্ষু দুটিতে অশ্রু ছাপাইয়া উঠিয়াছে, তখন কাতর হইয়া সহসা তাহাকে সে কাছে টানিয়া লইল, বুকের উপর মুখ লুটাইয়া পড়িল। চন্দ্রনাথ কহিল, থাক, ওসব কথায় আর কাজ নেই, বলিয়া দুই হাতে স্ত্রীর মুখ তুলিয়া ধরিল। মুদিত চক্ষের উপর সূর্য একটা তপ্ত নিঃশ্বাস অনুভব করিল। চন্দ্রনাথ কহিল, একবার চেয়ে দেখো দেখি। সূর্যর চোখের পাতা দুইটি আকুলভাবে পরস্পরকে জড়াইয়া ধরিল। সে কিছুতেই চাহিতে পারিল না। কিছুক্ষণ পর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া চন্দ্রনাথ কহিল, তোমার বড় ভয়, তাই চাইতে পারলে না সূর্য। কিন্তু পারলে ভালো হতো। না হয় একটা কাজ করো, আমার ঘুমন্ত মুখ ভালো করে চেয়ে দেখো। এ মুখে ভয় করবার মতো কিছু নেই। বুকে শুয়ে আছো, ভেতরের কথাটা কি শুনতে পাও না? তাই বড় দুঃখ হয় সূর্য, আমাকে তুমি বুঝতেই পারলে না। তবু সূর্য কথা কহিতে পারিল না। শুধু মনে মনে স্বামীর চরণে প্রণাম করিয়া কহিল, আমি পদাশ্রিতা দাসী, দাসীকে চিরদিন দাসীর মতোই থাকিতে দিও। চন্দ্রনাথের মাতুলানি হরকালীর মনে আর তিলমাত্র সুখ রহিল না। ভগবান তাহাকে একই বিড়ম্বনার মধ্যে ফেলিয়া দিলেন। এ সংসারটা কাহারও নিকট কণ্টকাকীর্ণ অরণ্যের মতো বোধ হয়। তাহাদের চেষ্টা করিয়া এখানে একটা পথের সন্ধান করিতে হয়। কেহ পথ পায়, কেহ পায় না। অনেক দিন হইতে হরকালীও এই সংসার কাননে একটা সংক্ষেপ পথ খুঁজিতেছিল। চন্দ্রনাথের পিতার মৃত্যুতে একটা সুরাহা হইয়াছিল, কিন্তু এই আকস্মিক বিবাহ বধূ সূর্য, চন্দ্রনাথের অতিরিক্ত পত্নী প্রেম, তাহার এই পাওয়া পথের মুখটা একেবারে পাষাণ দিয়া যেন গাঁথিয়া দিল। হরকালীর একটি বছর পাঁচেকের বঞ্চি পিতৃগৃহে বড় হইয়া আজ 10 বছরেরটি হইয়াছে। কিন্তু সে কথা যাক, নানা কারণে হরকালীর মনের সুখ শান্তি অন্তর্নিহিত হইবার উপক্রম করিয়াছিল। আজও অবশ্য সেই গৃহিণী, তাহার স্বামী কর্তা, এ সমস্ত তেমনই আছে। আজ পর্যন্ত সূর্য তাহারই মুখ চাহিয়া থাকে, কোনো অসন্তোষ বা অভিমান প্রকাশ করে না। দেখিলে মনে হয় সে এই পরিবারভুক্ত একটি সামান্য পরিজন মাত্র। হরকালীর স্বামী এইটুকু দেখিয়াই খুশি হইয়া বলিতে যান, বৌমা আমার যেন। হরকালী চোখ রাঙা করিয়া ধমক দিয়া বলে ওঠে, চুপ করো, যা পৌঁছো না তাতে কথা কইও না। তোমার হাতে দেওয়ার চেয়ে বাপ মামাকে হাত পা বেঁধে জলে ফেলে দিলে ছিল ভালো। ব্রজকিশোর মুখ কালি করিয়া উঠিয়া যান। হরকালীর বয়স প্রায় 30 হইতে চলিল, কিন্তু সূর্যর আজও 50 উত্তীর্ণ হয় নাই।
তবু তাহার আশা অবধি দুইজনের মনে মনে যুদ্ধ বাঁধিয়াছিল। প্রাণপণ চেষ্টা করিয়াও হরকালী জয়ী হইতে পারে না। এক ফোঁটা মেয়ের শক্তি দেখিয়া হরকালী মনে মনে অবাক হয়। বাহিরের লোক এ কথা জানে না যে এই অন্তর্যুদ্ধে সূর্য ডিক্রি পাইয়াছে, কিন্তু তাহা জারি করে নাই। নিজের ডিক্রির নিজে তামাদি করিয়া বিজিত অংশ তাহাকেই সে ফিরাইয়া দিয়াছে, এবং এখানেই হরকালী একেবারে হার হইয়াছে। হরকালী বুঝিতে পারে সূর্য বোবা কিংবা হাবা নহে। অনেকগুলো শক্ত কথারও সে এমন নিরুত্তর অবনত মুখে উত্তর দিতে সমর্থ যে হরকালী একেবারে স্তম্ভিত হইয়া যায়। কিন্তু না পারিল সে এই মেয়েটির সহিত সন্ধি করিতে, না পারিল তাহাকে জয় করিতে। সূর্য যদি কলহপ্রিয় মুখরা হইত, স্বার্থপর নির্দয় হইত, তাহা হইলেও হরকালী হয়তো পথ খুঁজিয়া পাইত। কিন্তু সূর্য নিজ হইতে এতখানি করুণা তাহাকে দিয়া রাখিয়াছে যে হরকালী অপরের করুণা ভিক্ষা করিবার আর অবকাশ পায় না। সূর্য অন্তরে সম্পূর্ণ বুঝিতে পারে যে এ বাটির সেই সর্বময়ী কর্ত্রী, হরকালী কেহ না। তাই বাহিরে সে কেহ না হইয়া হরকালীকেই সর্বময়ী করিয়াছে। ইহাতেই হরকালী আরও ঈর্ষায় জ্বলিয়া পুড়িয়া মরে। শুধু একটি স্থান সূর্য একেবারে নিজের জন্য রাখিয়াছিল। এখানে হরকালী কিছুতেই প্রবেশ করিতে পায় না। স্বামীর চতুর্পাশে সে এমন একটি সূক্ষ্ম দাগ টানিয়া রাখিয়াছে যে তাহার ভিতর প্রবেশ করিতে না পারিলে আর কেহ চন্দ্রনাথের শরীরে আঁচড়টিও কাটিতে পারে না। এই দাগের বাহিরে হরকালী যা ইচ্ছা করুক, কিন্তু ভিতরে আসিবার অধিকার ছিল না। বুদ্ধিমতী হরকালী বেশ বুঝিতে পারে যে এই এক ফোঁটা মেয়ের কোনো এক মায়ামন্ত্রে তাহার নখদন্তের সমস্ত বিষ হরণ করিয়া লইয়াছে। এমনি করিয়া দীর্ঘ 6 বৎসর গত হইল। সে 11 বছর বয়সে স্বামীর ঘর করিতে আসিয়াছিল, 17 পড়িল।